আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক যুগের চিন্তার নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজ সিহান। আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমরা নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিকগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক সংবাদের চিফ রিপোর্টার জনাব সালাম জুবায়ের। কেমন আছেন? জি, ভালো আছি। আমরা মূলত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের দৈনিকগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলেন দেখে নেই আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। তো প্রথমেই প্রচার সংখ্যায় সর্বশীর্ষে দৈনিক যুগের চিন্তা। দৈনিক যুগের চিন্তায় 5 কলামে প্রধান শিরোনাম করেছে এমপি খোকার পেটে সোনারগাঁ আওয়ামী লীগ, প্রশাসনের উদাসীনতায় মৌমিতার রাজত্ব। নিচে আরেকটি সংবাদ রয়েছে মাইয়ার লাশটা খুইজা বাইর কইরা দেন, রিমান্ডে সিরাজ বাহিনী, গোফে তা দিয়ে বেড়ায় মতির ক্যাডাররা, 2500 গার্মেন্ট কর্মীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, 16 বছর পর জানলেন তারা ছাত্রলীগ। নিচের দিকে একটু দেখছি, নিচে শিরোনাম হয়েছে বন্দরে কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষায় ঝাঁপ দিয়ে সাংবাদিক পুত্র সহ নিহত 2। তো এই ছিল যুগের চিন্তার শিরোনাম। আর এরপর হচ্ছে দৈনিক ডান্ডি বার্তা। দৈনিক ডান্ডি বার্তায় প্রধান শিরোনাম হয়েছে 3 পরিবারের নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, আওয়ামী লীগের সুবিধাভোগীরা দুর্যোগে পাশে নেই, কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষায় 2 ছাত্র নিহত, শুভ হত্যার ভিডিও ফুটেজ ফাঁস। এরপর দৈনিক সোজা সাপটা। দৈনিক সোজা সাপটায় প্রধান শিরোনাম করেছে সিদ্ধিরগঞ্জে মতিমণ্ডল সংঘর্ষের নেপথ্যে খেলছেন যারা, গত 4 বছর অসংখ্যবার গণমাধ্যমে সংবাদ শিরোনামে এসেছে 6 নং ওয়ার্ড, লেবাননে বিস্ফোরণ, পরিবারের সচ্ছলতার জন্য দেশে ফেরা হয়নি রাশেদের, লেবানন বিস্ফোরণে নিহত রাশেদের বাড়িতে ইয়োনো নাহিদা বাড়ি, মেলেনি জিসার লাশ। এরপর দেখছি দৈনিক সচেতন। দৈনিক সচেতনে প্রধান শিরোনাম হয়েছে সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, মাস্ক ব্যবহার না করায় আইনজীবী ও যুবলীগ নেতা সহ 14 জনের জরিমানা, বাস স্ট্যান্ডের জুয়া, একই অপরাধে বড় শাহজাহান গ্রেফতার হলেও অদৃশ্য কারণে গ্রেফতার হয় না ছোট শাহজাহান। এরপর দেখছি দৈনিক সময় নারায়ণগঞ্জ। দৈনিক সময় নারায়ণগঞ্জে প্রধান শিরোনাম হয়েছে কিশোর গ্যাংয়ে প্রাণ গেল 2 ছাত্রের, বিকেলে ধাওয়ায় শীতলক্ষায় নিখোঁজ, রাতে লাশ উদ্ধার, থামছি না কিশোর গ্যাংস্টার, শ্রমিক আর তেলচোর থেকে গডফাদার, আওয়ামী লীগ ঘেঁষা ছাত্রদল সভাপতি। এরপর দেখছি দৈনিক খবরের পাতা। দৈনিক খবরের পাতায় প্রধান শিরোনাম হয়েছে করোনা ভাইরাস, স্বাস্থ্য খাতে দুর্নীতিতে শাস্তির নজির নেই, কিন্তু দায়ী কারা, বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু উপাধির মাধ্যমে যিনি হয়ে। তারপর হচ্ছে গণমাধ্যমে স্বীকার করলেন তিনি নিজেই, সাবেক এসপি আল্লাহ বক্সি হলেন ওসি প্রদীপের পরামর্শদাতা। তারপর হচ্ছে দৈনিক শীতলক্ষা। দৈনিক শীতলক্ষায় প্রধান শিরোনাম হয়েছে সিদ্ধিরগঞ্জের 6 নং ওয়ার্ডে মতি সিরাজকে ঘিরে খেলছেন যারা, করোনা বিলাসী আওয়ামী লীগ নেতারা যেন রাজা বাদশাহ, নারায়ণগঞ্জে এমপি কাউন্সিলর চেয়ারম্যানদের দেখা মিললেও অন্যরা উদাও, একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা রাশেদের পরিবার। এরপর দেখছি দৈনিক দেশের আলো। দৈনিক দেশের আলোতে প্রধান শিরোনাম হয়েছে করোনার মতো বন্যা পরিস্থিতি মোকাবেলাতেও চরম ব্যর্থতার পরিচয় মিলছে, ঢাকায় খোলা বাজারে পুষ্টি সমৃদ্ধ চাল পাওয়া যাবে, মাস্ক না পরায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আইনজীবী সহ 14 জনের জরিমানা। তো এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে গতকাল বন্দরে হচ্ছে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের ধাওয়ায় একজন সাংবাদিকের পুত্র এবং সাংবাদিকের আত্মীয় সম্পর্কে 2 জন নিহত হয়েছে। তো আসলে এই গ্যাং কালচারটা নারায়ণগঞ্জে সহ ঢাকাতেও অনেক বেশি কিন্তু আপনার মানে মাথাচাড়া দিয়ে উঠছে। আসলে আপনি একটা অত্যন্ত খুব প্রয়োজনীয় বিষয় উল্লেখ করেছেন। বাংলাদেশে এখন কিন্তু বিভিন্ন জেলা শহরগুলোতে এই কিশোর গ্যাংস্টার একটা নতুন বিষয় আবির্ভূত হয়েছে আর কি। কিছু তরুণ ছেলেপেলে মিলে তারা নানান ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে এবং এই জন্য তারা একটা গ্রুপ করে এবং এই গ্রুপ নিয়ে তারা নানানভাবে লোকজনকে উত্তপ্ত করা থেকে শুরু করে নানান বখাটেপনা বা অপরাধের সাথে তারা জড়িয়ে যাচ্ছে।
আপনি নারায়ণগঞ্জের যেই ঘটনার কথা বললেন এটা অত্যন্ত দুঃখজনক। গত এই গতকালকে। দুদিন ধরে জি। এর আগেও আরেকটা কিন্তু গ্যাংস্টারের আরেকটা ঘটনা ঘটেছিল আর কি। তো এই কয়েকদিন ধরেই কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন মহলে আর কি রাজনীতি বা সামাজিকভাবে এই বিষয়টা অত্যন্ত আলোচিত হচ্ছে। এবং আপনি এই নিউজটা আমি পড়ে দেখলাম যে আসলে মন এক অর্থে স্কুল পড়ুয়া বা ছেলে মেয়ে, অনেকটা দুধের শিশু আমরা বলি এক এক সময় আর কি, যে ইনোসেন্ট ছেলে পেলে, তারা যদি এইভাবে এই অপরাধের সাথে জড়িয়ে যায়, এবং অপরাধও কি অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। জি। আপনি একজন আরেকজনকে মেরে ফেলবে এরকম একটা কিশোর, এরকম চিন্তা করা তো খুবই একটা মানে আমাদের সামাজিক একটা দুরবস্থার চিত্র তুলে ধরে। এটা বিভিন্ন শহরে হলেও নারায়ণগঞ্জে আমার মনে হয় একটু বেশি হচ্ছে, এবং এই জন্য আমাদের একটু ফিরে তাকাতে হবে আমাদের সামাজিক অবস্থার দিকে, আমাদের পারিবারিক বন্ধনগুলো, আমাদের সমাজে যেই সব নানান ধরনের সংগঠন আছে তারা যদি এই বিষয়গুলোতে একটু নজর দেয় যে আমাদের কিশোররা কি করছে, তারা কিভাবে চলছে, তারা কি কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে, তাদের সময় কিভাবে কাটছে, এগুলো যদি আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে এগুলো যদি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি এবং নজরদারি করতে পারি, তাহলে কিন্তু এই বিষয় থেকে, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু আমরা দেখি যে আমাদের বাবা মায়েরা, আমাদের সামাজিক নেতা যারা আছেন, যে সমাজপতি যারা আছেন, তারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। তারা কিভাবে ব্যবসা করবে, কিভাবে টাকা কামাবে, কিভাবে আরও বেশি নেতাগিরি করবে, এইগুলো নিয়ে তারা ব্যস্ত। সমাজের যে মৌলিক সমস্যা, সমাজের যে অনেক সমস্যা আছে যেগুলো অর্থনৈতিক সমস্যার বাইরে, সেইগুলোও যে আমাদের সমাজকে কুরে কুরে খায় এবং সমাজের চরম অনিষ্ট করতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্থানীয় তৃণমূল নেতাদের মাথায় অনেক সময় ঢোকে না। এই কারণে আমি বলছি, তাহলে তো এত কিছু ঘটতে পারতো না। আপনি যেখানে আপনি ইস্পাহানি এলাকা, আমাদের শীতলক্ষা নদীর পূর্ব পাড়ে, এই আদমজির উল্টো দিকে বোধহয় ওইখানে, তো এইরকম একটা গ্রামীণ, হাফ গ্রাম হাফ একটু শহরের ছোঁয়া আছে, তো এইরকম একটা পরিবেশে ওইখানে কিন্তু অসংখ্য ইন্ডাস্ট্রি আছে, শত শত ফ্ল্যাট বাড়ি আছে, এমন না। ওইখানে খোলা প্রান্তর, খেলার মাঠ আছে, স্কুল আছে, এটা প্রাণবন্ত পরিবেশ থাকার কথা। সেইখানে এগুলোকে আপনি এইভাবে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তারা আপনি যেই ধাওয়া করে নৌকা করে পালানো বা ই করার সময় তারা ডুবে যাওয়া, নদীতে তলিয়ে যাওয়া, এইটা একটা তো বিপজ্জনক অবস্থা, এবং এটা হচ্ছে আমাদের সবার চোখের সামনে। অভিযোগ রয়েছে যে এইসব পাড়া মহল্লার ভিতরে এই গ্যাং কালচারটা আসলে ওইখানে বিভিন্ন রাজনৈতিক বা প্রভাবশালী একটা, আমি ওই দিকে যাচ্ছিলাম আর কি, যে আসলে আমি যেটা বলতেছিলাম যে আমাদের সামাজিক যারা নেতৃত্ব দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে যারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের এবং কিছু কিছু ক্ষেত্রে সামাজিক সংগঠন, ক্লাব সমিতি, এগুলো যারা পরিচালনা করে, তারা কিন্তু তাদের এই যে তাদের যে প্রতিপত্তি, এটা বজায় রাখার কারণে তারা কিছু তরুণ ছেলেপেলেকে কিন্তু খুব উগ্র অ্যাগ্রেসিভ অবস্থায় নিয়ে যায়। এটা তাদের প্রোটেকশনের জন্য, তারই ফল কিন্তু এটা। এবং এগুলো আমি বলবো যে আমাদের সামাজিকভাবে আমাদের পলিটিক্যাল নেতা, রাজনৈতিক নেতা যারা আছেন, যারা সমাজের, আপনি ধরেন যে বিভিন্ন এলাকায় যে মসজিদ কমিটি আছে, তারা যদি এই বিষয়গুলি নিয়ে বসে, কার ছেলে রাত বিরাতে, যেমন ধরেন আমি যখন অফিস থেকে ফিরি, আমি যদি রাস্তাঘাটে দেখি যে কোনো তরুণ রাত 12টা 1টা বাজে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে বা কোনো চায়ের দোকানে বসে চা খাচ্ছে, আমি তো তাকে জিজ্ঞেস করি, এই ছেলে তুমি এইখানে এত রাতে কেন? তোমার পড়াশোনা থাকবে না, এলে ঘুমাবে তুমি এত রাতে এনে। এইভাবে যদি সামাজিক নেতারা করে, আপনি তারা যদি একটা টহল দিয়ে দেখে যে এই দুপুরবেলা ছেলেপেলে বাসায় রেস্ট নেওয়ার কথা, তারা এখানে দল বেঁধে আড্ডা দিচ্ছে কেন, অথবা নদীর পাড়ে গিয়ে খুব নীরব এলাকায় তারা কি করছে, এইভাবে যদি কিছু খোঁজ খবরটা রাখা যায়, নজরদারি করা যায়, তাহলে কিন্তু এটা অনেক কমে যাবে। কারণ কোনো বাপ মাই চায় না তার ছেলেপেলেরা এইভাবে বকাটে হয়ে যাক, অপরাধের সাথে জড়িয়ে পড়ুক। কিন্তু সামাজিক নজরদারি বা খবরদারি আমরা বলি, এই কারণে এই অভাবেই কিন্তু এটা হচ্ছে। কয়েকদিন আগে পাঠানতুলিতে আপনার সিদ্ধিরগঞ্জে যেটা হচ্ছে যে প্রকাশ্য ধরতে গেলে ওটা মাদক ব্যবসার এটার পত্রিকা ছবিও ছাপা হয়েছে, ফেসবুকেও আপনি এটা ভাইরাল হয়েছে যে একটা ছেলেকে সে একটা মাটির মানুষের মধ্যে ইয়ে হয়েছে এবং তাকে কুপিয়ে করতেছে। তো এইগুলো তো আসলে আমাদের সামাজিক যে চরম অবক্ষয়, আমরা
আমাদের ভোগবাদী যে সমাজ, মানে আরও বেশি ভোগ করব, আরও বেশি টাকা খরচ করব, টাকা কামাবো, মানে ভোগ বিলাসে যে মত্ত থাকা, এর বাইরে কিন্তু এই ভোগ বিলাসের প্রতিক্রিয়া হিসেবে কিন্তু আমাদের সামাজিক এই সমস্যাগুলো, আমার ছেলেমেয়েরা কী করছে আমি খোঁজ রাখি না, আমি শুধু টাকার পিছু দৌড়াচ্ছি, আমি শুধু ভোগ বিলাসের দিকে মনোযোগ দিচ্ছি, কিন্তু আমার সন্তান তৈরি হচ্ছে, আমার সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, এইগুলোর দিকে আমরা খেয়াল করি না। সে ভদ্রতা শিখছে কিনা, সে সামাজিক নিয়ম কানুনগুলো শিখতেছে কিনা, তার মধ্যে সহমর্মিতা সহযোগিতার মনোভাব গড়ে উঠছে কিনা, এইগুলো নিয়ে আমরা খেয়াল করি না। আমরা শুধু টাকা কামাবো, শুধু আরও ব্যবসা করব, আরও প্রতিপত্তি, আরও আমার ক্ষমতাকে শো করব, এইগুলো নিয়ে ব্যস্ত। তার ফল হচ্ছে এটা। এটা শুধু আমাদের সমাজে হচ্ছে এরকম না, অন্যান্য দেশের সমাজেও, যেই সমাজগুলো এরকম, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে, আফ্রিকান দেশগুলিতে এরকম হচ্ছে। আমরা এইসব কারণে আইনের সঠিক প্রয়োগও আমরা করতে পারি না। মানে ধরেন আপনি একটা রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, আপনার ছেলে এরকম করছে, থানা পুলিশ আপনার দিকে বেশি নজর দেয় না, কারণ আপনার ক্ষমতা আছে। এই যে ক্ষমতা দেখানো এবং এই যে রাজনৈতিক শক্তির যেই কি বলে আস্ফালন, এই সব কিছুর ফল কিন্তু আমাদের এই সামাজিক অস্থিরতা। আপনি চাঁদাবাজি করা, আপনি কোনো কিছু করতে গেলে এসে, আমাদের এলাকায় দেখি যে কেউ নতুন বাড়ি ঘর করতে গেলে এসে একদল ছেলে বলে, হ্যাঁ আপনি বাড়ি ঘর করছেন, টাকা পয়সা কামিয়েছেন, আমাদের নানান এই সমিতি, এই ক্লাব, এইগুলোকে দেন। আসলে এইগুলোর নামে তারা নিজেরাই চাঁদা তুলে এগুলো করে আত্মসাৎ করে। তো এই বিষয়গুলো আমরা সামাজিকভাবেই করতে হবে। আর সব কিছু যদি সরকারের উপর ছেড়ে দেয়, পুলিশ এসে ধরলো না কেন, সরকার এগুলো দেখে না কেন, এইগুলো একটা সেই কি বলে অযৌক্তিক কথাবার্তা। আমার নিজের সমাজকে, আমার নিজের পরিবারকে তো আমি আগে ঠিক করব, আমার সন্তানদেরকে আমি আগে ঠিক করব, তারপরে আমি সমাজের কথা বা আরো বড় ক্ষেত্রে আমি যাব। কিন্তু আমরা ওই দায়িত্বটা ঠিকমতো পালন করছি না। এখন কিশোরদেরকে কি আসলে খুব সহজলভ্য হওয়াতেই কিন্তু যারা প্রভাবশালী বা এক শ্রেণীর লোক ইন্টেনশনালি কি ব্যবহার করছে, অপব্যবহার করছে এই তো আপনি প্রতিদিনই দেখতে পাচ্ছেন, আপনার নিজের পত্রিকায় যুগের চিন্তাও খুলে যদি গত 10 দিনের খবরগুলো আপনি যদি দেখবেন যে কোনো না কোনো নেতা এগুলোরে নানানভাবে উস্কে দিয়ে তার রাজনৈতিক প্রতিপত্তি বা এলাকায় তার প্রভাব বিস্তারের জন্য তাদেরকে ব্যবহার করেন। এটা আপনি প্রতিদিনের পত্রপত্রিকা পড়লেও, শুধু না জাতীয় পত্রিকাগুলি তো দেখলে আপনি দেখবেন এই যে ওইখানে প্রভাব বিস্তারের জন্য একই দলের দুই নেতা, দুই পক্ষ নিয়ে সংঘর্ষ, এটা প্রতিনিয়ত ঘটতেছে। এটা তো প্রভাব বিস্তার করার জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে বলেই চেয়েছে। আমি যদি উল্টাটা করতাম, প্রভাব বিস্তার না করে আমি যদি ধমক দিতাম, না এটা করো কেন, তোমার যে লেখাপড়া করার কথা, তোমার সামাজিকভাবে তুমি নানান কল্যাণমূলক কর্মসূচিতে তুমি নিজে যুক্ত করো, সেটা যদি আমি বলতাম, তাইলে তো আর এই অবস্থা তৈরি হইতো না। আমি তো মনে করি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, আমি কিছু কিছু টাকা পয়সা দেবো আর আমার জিন্দাবাদ জিন্দাবাদ বলবে, এই মানসিকতা আমার মধ্যে আছে বলেই তো এটা হচ্ছে। জি, তো আমরা আসলে যদি এই গ্যাং কালচার থেকে বেরিয়ে আসতে গেলে আপনার প্রশাসন, পরিবার, পারিবারিক এবং সামাজিক আসলে কি কি দায়িত্ব এই কথাগুলো আমি বললাম যে আমাদের শুরুতে আমার পরিবার, আমি যেটা একটু আগে বললাম যে আমি একজন পিতা, আমার সন্তান ক্লাস 9-এ পড়ে, 8-এ পড়ে, 6-এ পড়ে, আমি যদি খবর না রাখি যে আমার সন্তান কোথায়, আমি ঘরে ফিরলাম দেখি আমার সন্তান নেই, আমি যদি জিজ্ঞেস করি কোথায় আছে, কই, আমি খুঁজে নিয়ে আসলাম যে তাকে, তুমি এখন পড়াশোনা করার কথা, তুমি কেন বাইরে ঘুরছো, এইভাবে যদি আমি একটা নজরদারি, খবরদারি বা খোঁজ খবর রাখি, তাইলে কিন্তু আমার ছেলে ব্যাপথে যেতে পারবে না। আমরা আবার ভিন্ন একটু বিষয়ে, একই প্রসঙ্গ কিন্তু একটু ভিন্ন বিষয়েই যাচ্ছি। সেটা হচ্ছে যে এই গ্যাং কালচারটা দেখা গেল অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও কিন্তু এই জিনিসটা বজায় থাকে, ওইখানেও এক ধরনের কালচার। না, আপনি আরেকটা খুব ভালো একটা প্রসঙ্গ তুলেছেন। আপনি ধরেন সে আমাদের এই নারায়ণগঞ্জ হাই স্কুল ধরেন আর কি, এইখানকার আশেপাশে অনেক জায়গাতেই কিছু ছোট ছোট চায়ের দোকান বা একটু গাছের ছায়া বা এই জায়গার মধ্যে কিছু ছেলেপেলে আড্ডা মারে, এবং এইটা দেখা যায় কি বিশেষ করে ম্যাক্সিমাম হয় মেয়েদের স্কুলের আশেপাশে। এটা মেয়েরা যাচ্ছে, তাদের তাকায় থাকে, তাদের কেউ শীষ দেয়, কেউ কটূক্তি করে, এইভাবে এক একটা পাড়ায় পাড়ায় কিছু এই তরুণ ছেলেপেলে জড়ো হইয়া এরকম অপকর্মগুলো করে। এবং এটা অনেক সময় দেখা যায় আমার নিজের বোন আছে, আমি সেটা ভাবি না, আমি অন্যের বোনের পিছনে গিয়ে আমি নানান কটু কথা বলতেছি বা বিরক্ত করতেছি,
এই যে এইগুলো কিন্তু সামাজিকভাবে আপনাকে দমন করতে হবে। আপনি যদি স্কুলের কমিটি এইগুলোতে একটা খোঁজ খবর রাখে যে স্কুলের আশেপাশে কোথাও কেউ আড্ডা মারে কিনা, মেয়েদেরকে কেউ উত্ত্যক্ত করে কিনা, এবং এইটা যদি টাইম টু টাইম যদি পুলিশকেও জানায় যে কোন এলাকায় কারা কি করতেছে সামাজিকভাবে। আপনি স্থানীয় জনপ্রতিনিধি আছে, কাউন্সিলর, সিটি কর্পোরেশন এবং সিটির বাইরে আমরা মেম্বার বলি, ইউনিয়ন কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার বলি, তারা যদি তার এলাকায় এগুলো খোঁজ খবর রাখে এবং টাইম টু টাইম যদি স্থানীয় প্রশাসনকে জানায় যে যদি জিনিসটা মাত্রার বাইরে চলে যায়, আপনারা নিজেরা সামাজিকভাবে যদি না করতে পারেন তাহলে এগুলো যদি জানান, তাইলে কিন্তু থানা থেকে বা বিভিন্ন সংস্থা থেকেও নিতে পারে এগুলো বন্ধ করা। কিন্তু আসলে আমাদের পরিবার থেকেই, আমাদের সমাজের তৃণমূল থেকে এই উদ্যোগটা আসতে হবে। আমাদের একটা সবসময় একটা রোগ বলি আমি এটাকে, যে কিছু হলে সরকার কিছু করে না, পুলিশ কিছু করতেছে না, অপরাধ করতেছি আমি আমার সন্তান কি করতেছে আমি খোঁজ রাখছি না, সে কোথায় গিয়ে গাঁজা খাচ্ছে কিনা, সে দল বেঁধে সিগারেট খাচ্ছে কিনা, কারোর পিছনে ঘুরে ঘুরে তাকে শীষ দিচ্ছে কিনা, এই খবরটা আমি রাখি না, কিন্তু আমি দোষ দিই যে কেমন হয়ে গেছে সমাজ, এই পুলিশ খবর রাখে না, সরকার কি করছে, এগুলো বলি আর কি। এটা আসলে আমাদের একটা কি বলে আমরা যেটা বলি বাংলায় মুদ্রা দোষ হয়ে গেছে। আমি নিজের দায়িত্ব পালন করি না। আপনি ধরেন আমি একটু অন্যদিকে যদি যাই, যে আমাদের সারা দেশেই রাস্তাঘাটগুলিতে ফুটপাতটা দখল করে আপনি এক ধরনের লোক ব্যবসা করে। কারণ একটা লোক যদি ফুটপাতে 10 বছর ধরে ব্যবসা করে, তো সে লক্ষ লক্ষ লোকের কষ্ট দিচ্ছে, মানে এই পথটা হাঁটার পথ হাঁটতে পারতেছে না, সে দোকান করতেছে বলে। তো সে এইভাবে নিজে সমাজে একটা অনিষ্ট করতেছে, সমাজে একটা এক ধরনের অপরাধ করতেছে। আমি কালকে পত্রিকায় দেখছিলাম যে ইসলামেও, আমাদের মহান ইসলাম ধর্মেও আছে যে আপনি কোনো রাস্তায় কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেন না, এবং করলে তার জন্য একটা শাস্তির ব্যবস্থা লেখা আছে। যে তো আমি এটা পড়লাম, এটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কখনো যাত্রা পথে বাধার সৃষ্টি করবে না। এই লোকটা সে নামাজ পড়ে, সে খুবই আল্লাহ ওয়ালা, সে খুব পরহেজগার, কিন্তু সে পথের মধ্যে যেখানে মেইন রাস্তা গাড়ি চলবে সেইখানে বসে উনি দোকানদারি করতেছে। তার মাথায় ঢুকতেছে না যে এই যে অপকর্মটা সে করতেছে এটা তার সামাজিকভাবে কোনোভাবে করা উচিত না। কিন্তু আপনি এসে বলেন যে পুলিশে এতে টাকা খায়, পুলিশ এদেরকে তোলে না, এই কারণে তারা করতেছে। তা যেই লোকটা এটা করতেছে তার দায়িত্বটা আগে, না তাকে কেন এসে মেরে পুলিশ তুলছে না সেটার দায়িত্ব আগে? তো এরকম অনেক কিছু আমরা কি বলে উদুর পিন্ডি বুদুর ঘরে এই করি। তো এই কাজগুলো কে করবে? আমাকে করতে হবে। সামাজিকভাবে আপনি কিশোর গ্যাংস্টারের বিরুদ্ধে আপনি যে সামাজিক আন্দোলন তুলবেন, এটা আপনাকে করতে হবে। আমি কে পুলিশ এসে কে সরকার করে না সেটা তো পরের কথা, আপনি আপনার দায়িত্বটা কি করেছেন তো সেইভাবে আপনি দেখতে হবে। তাইলে আমরা এই সমাজ থেকে আমরা এক ধরনের বেধি যে কিশোর গ্যাংস্টার আমাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে, আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়েছে, এটাতে না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে আমরা এই যে বিষয়টা আর একটু কিশোর গ্যাংয়ের প্রসঙ্গেই একটু বলছি, স্থানীয়ভাবে তো গেল, আর একটা হচ্ছে যে ভার্চুয়াল জগতে, যেটা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম যে ঢাকাতে অবশ্য যে টিকটক আপনার অপু ভাই ওকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা খুব ভালো প্রসঙ্গ তুলেছেন, দীর্ঘ আলোচনা হইতে পারে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো নিয়ে কম বেশি আলোচনা হচ্ছে। আমাদের এই যে আমরা আগে বলতাম আকাশ সংস্কৃতি, মানে আপনি ইন্টারনেটে কারো কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। এখন অবশ্য হচ্ছে, এখন আপনি ইচ্ছা করলেই সবাইকেই বন্ধ করতে পারবেন, খারাপ কিছু হইলে করুন। কিন্তু এই যে অবাধ যে এই ইন্টারনেটের যে সুযোগটা, এইটা দিয়ে আপনি কিন্তু অসংখ্য অপকর্ম হচ্ছে। আপনি প্রতিদিনে দেখবেন মামলা হচ্ছে, এই হচ্ছে, আপনি আপনার বান্ধবীর সাথে আড্ডা মারলেন, সেটার ছবি তুলে আপনি দিলেন, তারপর হুমকি দিলেন তাকে এটা করতে হবে, টাকা করতে হবে, এই করতে হবে, দিতে হবে। এই সংস্কৃতিটা কিন্তু একটা আপনার প্রসঙ্গটা ভালো যে খুবই বেড়ে গেছে এবং একটা বিপজ্জনক অবস্থায় এসেছে। আমাদের অত্যন্ত সুযোগ্য শিক্ষাবিদ আমাদের মোহাম্মদ জাফর ইকবাল তার একাধিক লেখায় তিনি বলেছেন যে এইটা যেরকম এক ধরনের আশীর্বাদ আমাদের সমাজের কল্যাণের জন্য, ইন্টারনেট বা এইগুলির আমরা যতটা ভালো কাজে ব্যবহার করতে পারি, একইভাবে কিন্তু এটার একটা অন্ধকার দিকও আছে। এবং সেই আমাদের দেশে হয়ে গেছে যে আমরা ভালোটা ব্যবহার করছি কিন্তু বেশিরভাগ ব্যবহার করছি খারাপ পথে। আপনি দেখেন এই যে আপনি যেটা বললেন যে এক অপু ভাই, সে যে কিভাবে তরুণ সমাজকে
উন্মাদনার দিকে নিয়ে যাচ্ছিল। এবং আমাদের ছেলে মেয়েরা ওই যে বাপ মা খোঁজ খবর রাখে না, আপনি যার দরকার নাই তাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছেন অথবা সে নানানভাবে কিনেছে, এটা দিয়ে সে কিভাবে ব্যবহার করছে আপনি এটা খবর রাখেন না। তো সো দ্যাট সে তো তার ওই জগতের মধ্যে ভার্চুয়াল জগতে গিয়ে সে তো পৃথিবীর সমস্ত হাজার হাজার অপকর্ম সে দেখতেছে, বুঝতেছে এবং সেগুলির সাথে সে যুক্ত হচ্ছে। তো এটাতে আপনাকে দেখতে হবে। আপনার কথাটা আমি আরেকটু করি যে এই ভার্চুয়াল জগৎটাকে আমাদের একটা নিয়ন্ত্রণে নিতে হবে। আপনি যারা এই ফেসবুক যারা আবিষ্কার করেছে, ফেসবুক যারা দিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে, তারা অনেক আছে। ফেসবুকটা আমাদের এটা খুব কমন এবং খুব পরিচিত বলে আমরা কথায় কথায় এটার নামটাই বলি। তো এই ভার্চুয়াল জগৎটা যারা কিন্তু ব্যবহার করছে, যারা আবিষ্কার করেছে, যারা এটা নানান প্রোগ্রামগুলো প্রতিনিয়ত ছাড়ছে, তারাই কিন্তু নিজেরাই বলেছে যে এটা একটা খারাপ জগতের দিকে নিয়ে যাচ্ছে মানব সন্তানকে, মানুষকে এটার একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে, তারা নিজেরাই বলছে। এটার অনেক কল্যাণকর ব্যাপার আছে, কল্যাণকর কত আছে, এটা হাজার হাজার বিষয় আছে যেটা মানুষকে অনেক উচ্চ শিখরে নিয়ে যায়। জ্ঞান, মেধা, ভদ্রতা, সৌজন্যতা, সৃজনশীলতা, আবিষ্কার সব দিকে আমাদেরকে শিখরে তুলতে পারে, হিমালয়ে তুলতে পারে। কিন্তু এটার পাশাপাশি আমাদেরকে আবার অতল গহ্বরেও নিতে পারে। নেওয়ারতে কি হচ্ছে, আপনি এখন আপনার পত্রিকা যদি 2 দিনের সব নিউজগুলো দেখেন, তারপর দেখবেন কোথাও না কোথাও কারো বিরুদ্ধে কে ইন্টারনেটে একটা ছেড়ে দিল, একটা খারাপ কথা ছেড়ে দিল, সেটা হয়তো সত্য না, তার বিরুদ্ধে একটা গসিপ ছেড়ে দিল, এইটা হচ্ছে। আমার মনে হয় যে এখন আমাদের সময় এসছে এইগুলো নিয়ন্ত্রণ করা, এবং সরকার কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। আপনি যেমন ধরেন এই প্রেসিডেন্ট ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টের, ওরও কিন্তু একটা মন্তব্য ফেসবুক কর্তৃপক্ষ মুছে দিয়েছে, এটা বন্ধ করে দিয়েছে। তো এই সিস্টেমগুলো এখন হচ্ছে। তা আমাদের মনে হয় যে আমাদের সরকারিভাবে বিটিআরসি যে আছে এরা কিন্তু এই কাজগুলোর দিকে নজর দেওয়া উচিত। যে আমাদের যারা অবশ্য সম্প্রতি আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন যে ইন্টারনেটকে ব্যবহার করে যারা এরকম সামাজিক অস্থিরতার সৃষ্টি বা মানে সামাজিক নোংরামি করবে, এই ক্ষেত্রে যেই প্রোভাইডার আছে, যারা ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদেরও দায়িত্ব আছে। তাদেরকেও দেখতে হবে যে তারা এই খারাপ ইগুলোরে প্যাট্রোনাইজ করে ফেলছে কিনা অজান্তে, এটা দেখতে হবে এবং তাদেরকে জবাবদিহিতে আনবে। আমার মনে হয় যে এটা অত্যন্ত, তথ্যমন্ত্রী এই কথাটা আমি খুব সাপোর্ট করি এবং গভীরভাবে সরকারের ভেবে দেখা দরকার যে ভার্চুয়াল জগতে যেইভাবে আমাদের তরুণ সমাজ, আপনি যে গ্যাংস্টারের কথা বললেন, তারা যে নিজেদের মধ্যে যোগাযোগ করে, সেটাও কিন্তু ভার্চুয়াল মাধ্যমে বেশি। কোথায় কি খবর হলো না হলো, কি হলো, এটা যেরকম আমি একটা ঘটনার জন্য ধরেন, আমি কথার কথা যে একজন পথচারী কি বলে অ্যাক্সিডেন্টে হয়ে পথে পড়ে আছে, আপনি যদি সাথে সাথে এটা ফেসবুকে দেন যে তাকে হাসপাতাল নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে, সাথে সাথে লোকজন জড়ো হয়ে যাবে, এটা একটা ভালোই। আপনি একজনের একটা গরিব লোকের রক্ত দরকার, আপনি যদি আপনার ফেসবুকে বা দেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন যে অমুক লোকটার এরকম গরিব, তার রক্ত দরকার, আপনি দেখবেন অসংখ্য তরুণ ছুটে আসে। তো এই সুবিধা যেরকম আছে, আবার ওইরকম আপনি এর বিরুদ্ধে বদনাম করে আবার তার সামাজিক মর্যাদা নষ্ট করছেন, এইটা তো ঠিক না। এই জন্য সরকারের অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিকল্পনা নেওয়া, ভার্চুয়ালি যে অপরাধের জগৎ, এটার যাতে একটা নিয়ন্ত্রণে আনা যায়, এটা খুব শীঘ্রই করা দরকার। না হলে আমাদের তরুণ গ্যাংস্টার বলেন, আমাদের তরুণ মেধাবী তরুণ সমাজ বলেন, তারা কিন্তু আমাদের বিপথে চলে যাবেই। জি, আমরা অন্য আরেকটি প্রসঙ্গে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আমরা একে তো হচ্ছে বৈশ্বিক মহামারী করোনাকে মোকাবেলা করছি, পুরো বিশ্বই মোকাবেলা করছে। এর মধ্যে আমাদের সড়ক পথে হচ্ছে যান চলাচল একেবারেই বন্ধ ছিল, এরপর সীমিত আকারে চালু করা হয়েছে। তো এখন অনেক জায়গাতেই অভিযোগ আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের ভাড়াটা নিয়েও অনেক সময় যে টাকাটা নির্ধারণ করা হয়েছে এর থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ আসছে। এবার আমরা দেখছি আমাদের শহরে যেটা হচ্ছে যানজটের মাত্রাটাও একটু বেড়েছে। আমি বলি যে আপনার পত্রিকা খুললেই কিন্তু আপনি যা যা কথাগুলো বললেন, এটার বিস্তারিত বিবরণ আজকে অথবা গতকাল বা তার আগের দিন এরকম হচ্ছে। আসলে আমাদের পরিবহন মালিকগুলো বা পরিবহনের যারা সংশ্লিষ্ট, তারা কিন্তু
অনেক সময় সরকারের সাথে বসে তারা নিজেরাই আইনের নানান কিছু করে, নিয়ম কানুনে। যেমন ধরেন এখন এই যে এই করোনার সময় যানবাহন বন্ধ ছিল, তারপর সরকার আস্তে আস্তে বললো যে যোগাযোগ ব্যবস্থাটা একেবারে বন্ধ হয়ে গেলে মানুষের আয় উন্নতির পথ, মানুষের কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে যায়। তো করোনার সাথে যুদ্ধ করার পাশাপাশি আমাদের কর্মসংস্থানের পথটাও খোলা রাখা দরকার। সেই হিসাবে তারা যে গাড়িতে অর্ধেক প্যাসেঞ্জার যাবে, একটা সিটে বসবে আর একটা সিট খালি রেখে যাতে একটা সামাজিক দূরত্ব থাকে, এইভাবে তাদের, এবং প্রায় 60 ভাগ ভাড়া তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়। এই বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু ওই পরিবহন শ্রমিক, পরিবহন মালিক, সবাই সব মহল বসেই কিন্তু এটা ঠিক করেছে। আচ্ছা। কিন্তু বাস্তবে দেখা গেল এই কয়েকদিন, সপ্তাহ 2 বা দিন 15 তারা এগুলো মেনেছে, এবং সেইখানে সিদ্ধান্ত হয়েছিল যে আপনি জীবাণুনাশক রাখবেন, সলিউশন রাখবেন, এটা উঠার আগে আপনি হাতে এগুলো নিশ্চিত করা, তারপরে মাস্ক না পরে কেউ উঠতে পারবে না পরিবহনে, এরকম নিয়ম কানুন। কিন্তু কিছুই মানা হচ্ছে না। আমি নিজেও তার শিকার, আমি নিজেও বাসে চড়ি, দেখি, এবং এটা অবাক করা কাণ্ড। তো এইখানে আপনি বলবেন যে সরকার কিছু করছে না, তো একই কথাই উদুর পিন্ডি বুদুর গাড়ি, আপনি নিজে মাস্ক পরতেছেন না। আমাদের পরিপত্র জারি করা হয়েছে যে মাস্ক না পরলে আইনত দণ্ডনীয় অপরাধ, এটা বলা হয়েছে। সরকার কি এখন ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের মাস্ক পরতে বাধ্য করবে? আপনার কি নিজের দায়িত্ব নাই? সামাজিকভাবে আমাদের যারা কাউন্সিলর আছে, সে যদি রাস্তায় যখন বেরোলো কারা মাস্ক পরে না, সে বাধ্য করবে না? কারণ সে তো সামাজিক নেতা, সে তো জনপ্রতিনিধি। তারপরে আমাদের মোবাইল কোর্ট অবশ্য করতেছে এখন। গতকাল মন্ত্রী পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে মাস্ক পরলো কি পরলো না সেটা নিয়ে মোবাইল কোর্ট বসবে, এবং তারা বাজারে গিয়ে, তারা পথে গিয়ে দেখবে যে কারা মাস্ক পরেনি তাদেরকে শাস্তির আওতায় আনবে। এবং আপনি জানেন যে নারায়ণগঞ্জে আদালত এলাকায় 14 জনকে মোবাইল কোর্ট পরিচালনা করে, এবং 18 জন না 14 জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে অর্থদণ্ড, এবং তাদের মধ্যে শিক্ষিত, সচেতন, আইনজীবী, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন। তো এটা কি বলবেন আপনি? এই বিষয়টা যদি না করে, এরকমই আমাদের পরিবহনের ক্ষেত্রেও তাই হচ্ছে। পরিবহনের আমি তাদের সাথে কথাও বলেছি যে বাবা, আপনারা নিজেরাই এটা আইনটা করেছেন যে 60% ভাড়া বাড়বে, কিন্তু একটা সিট খালি রাখবে, কিন্তু আসতে আপনি দাঁড়িয়ে লোক নিচ্ছেন, অনেক সময় বাধ্য করতেছে সব সিটের লোক বসতে, এটা একটা দিক। আবার আরেকটা দিক আছে, আমরা নিজেরাও যারা প্যাসেঞ্জার তারাও কিন্তু এটা মানে না, তারাও জোর করে উঠে যায়। আমি নিজে দেখেছি, আমি বলিও যে আপনি উঠতেছেন, দ্রুত বাসায় যেতে হবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এই জন্য উঠে গেলাম বেশি লোক। তো কাজেই দুই পক্ষই যদি আপনি নিজেরা যদি সচেতন না হন, আপনি একটা বিষয় যে করোনা ভাইরাসের ব্যাপারটা তো এত বিপজ্জনক, এটা কেউ জানে না যে কার মধ্যে করোনা ভাইরাস আছে, এবং সেটা সে তার অজান্তে প্রতিনিয়ত অসংখ্য মানুষকে সংক্রমিত, উপসর্গ নেই। এটা নিয়ে তো সারা পৃথিবীতে এখন খুব প্রচন্ড আলোচিত হচ্ছে যে প্রায় কত পার্সেন্ট লোক, 40 না কত, আমি শিওর না, যে যারা ক্যারিয়ার, তারা যারা বহন করছে ভাইরাস কিন্তু নিজেরাও জানে না, এবং তাদের কোনো উপসর্গও নেই। সো দ্যাট আমরা যদি সতর্ক না থাকি, আমরা যদি এটা জানি যে আমার মধ্যে আছে কি নেই আমি জানি না, কাজে আমি আমার সতর্কতাটা অবলম্বন করি, আমি একটু দূরত্ব বজায় রাখি, আমি মাস্ক পরি, আমি এই কাপড় চোপড় এগুলো সাবান পানিতে ধুয়ে জীবাণুনাশক করি, আমি সাবান দিয়ে ধুয়ে হাতটাকে পরিষ্কার রাখি। এটা যদি আমি নিজে না করি, এটা বুঝিয়ে মানুষকে বাধ্য করে কত করা যায়। সো দ্যাট এখানে সামাজিক দায়বদ্ধতাটা বেশি। পরিবহনের যদি বা প্যাসেঞ্জাররা, যাত্রীরা যদি নিজেরাই মানতে না চায়, তাহলে আপনি কি ব্যাখ্যা করবেন? এই মানে এই জগৎ থেকে আপনি কিভাবে সরবেন? তো সো দ্যাট আমাদের সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি দরকার। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, যারা এই করোনা ভাইরাস নিয়ে নানান কথাবার্তা বলেন, আপনি প্রতিদিন টেলিভিশনের টক শোতে, পত্রিকার কলাম লিখে, সবার একই কথা, সামাজিকভাবে যদি আমরা সচেতন না হই, তাইলে এই মহামারীর যেই জগদ্দল পাথর আমাদের ঘাড়ে চেপে বসেছে, সারা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে, এ থেকে বেরোনোর কোনো উপায় নেই। আপনি বড় বড় কথা বলে বড় বড় মেধাবী লোকরা কেউ বাঁচতে পারবে না। সচেতন হতে হবে, এবং এই
ভাইরাস যাতে আমাকে সংক্রমিত করতে না পারে, আমার নিজেকে প্রোটেকশন দিতে হবে, অন্যকে আমি যাতে সংক্রমিত না করি সেই প্রোটেকশনটাও দিতে হবে। যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষ করবার আগে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই দুটি প্রসঙ্গ। সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জ করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ এবং ঢাকায় করোনা চিকিৎসা সেবা দেওয়ার যে প্রক্রিয়ায় স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে কি কি বিচ্যুতি আপনার চোখে ধরা পড়েছে, এবং হচ্ছে এই করোনাকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকাটা আসলে কতটুকু পালন করতে পেরেছে আপনার অবজারভেশন? এইখানে দুইটা প্রসঙ্গ। একটা হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জের করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাপারে সারা দেশের মানুষ জানে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছিল নারায়ণগঞ্জ, এবং 8ই মার্চে প্রথম যেই করোনা রোগীটা ধরা পড়েছিল সেটা নারায়ণগঞ্জে ছিল। তো যা হোক, যদিও তারা অন্যখান থেকে সংক্রমিত হয়ে নারায়ণগঞ্জে এসেছিল, তো তারপরে কিন্তু একটা পর্যায়ে নারায়ণগঞ্জ কিন্তু একেবারে পিকে উঠে গেছিল। সবচেয়ে বেশি সংক্রমণ নারায়ণগঞ্জে ছিল, এপিসেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। ছিল। কিন্তু সরকার এই পরীক্ষা নিরীক্ষার করার ব্যবস্থা করে আস্তে আস্তে হয়তো নারায়ণগঞ্জের মানুষ সবাই ভয় পেয়ে গেছে যে আমাদের এলাকায় সবচেয়ে বেশি করোনা। সবাই এক ধরনের ভয়ে সচেতন হয়েছে নিজে নিজে। তারপরে কিন্তু এখন অনেক কমেছে। এই কমার পিছনে আমাদের কিন্তু কিছু চিকিৎসাগত ব্যবস্থা, যদিও এটা নিয়ে অনেক অভিযোগ আছে, আমি এখনো 10টা অভিযোগের কথা বলতে পারি, কিন্তু সেই আমাদের নারায়ণগঞ্জে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলি নিয়ে অনেক অবহেলা হয়েছে। সব কিছু রেডি, তারপরেও ডাক্তার ছিল না, তারপরে কিট ছিল না, তারপরে এই আইসোলেশন করা যাচ্ছিল না, এরকম নানান সমস্যার মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমাদের এখানে হয়েছে। আমি এ প্রসঙ্গে আমাদের একটা গৌরবের কথা বলতে পারি যে আমাদের নারায়ণগঞ্জের পাটমন্ত্রী গাজী সাহেব, উনি নিজে একটা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তার এলাকায় একটা রূপগঞ্জে একটা ল্যাব করেছেন, এবং সেখানে অত্যন্ত সুষ্ঠুভাবে এখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং সেটা খুব কাজে লাগতেছে। তারপর আমাদের এই আধুনিক হাসপাতালে সব জায়গাতেই এটা হচ্ছে, কিন্তু অবহেলাটা একটা চরমভাবে দেখা যায়। আপনি দীর্ঘ লাইন দিয়ে পারা যায় না, 2 দিন পরে যেতে বলে, তারপরে নমুনা রাখার পরে এটা পত্রিকায় ছাপা হয়েছে, এটা আমরা সবারই অভিজ্ঞতা আছে, 1 সপ্তাহ এরকম সময় নষ্ট হচ্ছে পরীক্ষার রিপোর্ট দিতে। তা আমার মনে হয় যে এগুলো এখন কিছুটা কমেছে, আরও হয়তো কমবে। আমাদের সচেতন হতে হবে আমরা যারা চিকিৎসা কর্মী আছেন। আর আপনি জানেন যে বাংলাদেশের চিকিৎসা কর্মীরা সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্বাস্থ্যকর্মী। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং তার সারা পৃথিবীতেই আপনি এই করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ভিকটিম হয় ডাক্তাররা। কারণ আপনি ধরেন মুন্সিগঞ্জে আপনি করোনা সংক্রমিত হলো, নারায়ণগঞ্জ হলো, গাজীপুর, সবাই কিন্তু ডাক্তারের কাছে যায় চতুর্দিক থেকে। তো এই ডাক্তার কিন্তু সবচেয়ে বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। তো সেই ডাক্তারদেরকে আমরা প্রোটেকশন দিতে পারি নাই প্রথম দিকে, এবং অনেক ডাক্তার মারা গেছে এবং অনেকে ভয়ে চিকিৎসা করা ছেড়ে দিয়েছে। তো যা হোক, আমাদের এখন উচিত আমরা আরো সচেতন হব এবং নারায়ণগঞ্জে যে চিকিৎসা ব্যবস্থাটা হয়েছে এটাকে সর্বোত্তম ব্যবহার করতে হবে। আমরা যেভাবেই যদি কোনো অসুস্থতা বোধ করি, যদি নিজে অনুভব করি যে আমার মধ্যে কিছু করোনার কোনো সিমটম আছে, সাথে সাথে গিয়ে পরীক্ষা করা এবং নিজেকে আইসোলেটেড করে ফেলা, তো এরকম যদি করতে পারি তাইলে এইখানে যে সিস্টেমটা ইতিমধ্যে গ্রো করেছে পরীক্ষা নিরীক্ষার, সেটা একটা সার্থক হবে। আর এই ব্যাপারে আমরা, আপনি যেটা বলছেন সংবাদপত্র, আমি তো আবার একই কথা আবার বলতে চাই যে নারায়ণগঞ্জের 3-4টা পত্রিকা যদি আপনি দেখেন, প্রতিদিন এগুলো নিয়ে নিউজ ছাপা হচ্ছে। কোথায় সমস্যা, আপনি ল্যাবে এইখানে একটা অনিয়ম করছিল, সব পত্রিকা একসাথে ছাপা হয়েছে। তো তারা নমুনা পরীক্ষা করতেছিল, আপনি সিভিল সার্জন জানান, সাথে সাথে আপনি পত্রিকা উঠে, এবং সেটা একটা অবস্থায় আসছে, মানে বন্ধ হয়েছে অথবা ঠিকভাবে হচ্ছে এরকম আর। তারপরে নারায়ণগঞ্জ হাসপাতালে পরীক্ষার কিট নেই, সাথে সাথে আপনার পত্রিকায় ছাপা হয়েছে। তো সাংবাদিকরা তো যথেষ্ট সংবেদনশীল এবং যথেষ্ট পরিশ্রম করে তারা কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। আপনি জানেন যে এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এবং অনেকে মৃত্যু হয়েছে। তো সো দ্যাট এই সংবাদপত্র আপনি যেটা বললেন যে আসলেই একটা সিরিয়াস দায়িত্ব পালন করতে পারে, কারণ আপনি সংবাদপত্রের পাতাই দেখতে পারেন সারা দেশে কি হচ্ছে। এবং করোনার ব্যাপারে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতেছে অন্য সংস্থাগুলোর চেয়ে।
তো সেটা আমরা এই দায়িত্ব পালন তো আমরা অব্যাহত রাখবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সবার সহযোগিতাও দরকার। তারা যদি ঠিকভাবে সংবাদকর্মীদেরকে তাদের এলাকার পরিস্থিতি খবরাখবর জানায়, তাহলেই এটা পত্রিকার পাতায় তুলে ধরতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আমি যুগের চিন্তাকে ধন্যবাদ জানাই যে এরকম একজন অতিথিকে ডেকে লোকাল অনেক বিষয় নিয়ে আলোচনা করা, এটা একটা অত্যন্ত আধুনিক একটা ব্যবস্থা এবং আমাদের এলাকার লোকজন এটিতে অনুপ্রাণিত হবে বলে আমার মনে হয়। আমি আবারও যুগের চিন্তা কর্তৃপক্ষকে, বিশেষ করে যুগের চিন্তার সম্পাদক আমাদের মোরসালিন বাবলা, ও খুবই সাহসী এবং অনেক অনেক কিছু করে এসে তার সক্ষমতাটা প্রমাণ দিয়েছে। আমি এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যুগের চিন্তার আয়োজনে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠান। আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন দৈনিক সংবাদের চিফ রিপোর্টার জনাব সালাম জুবায়ের। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আলোচনার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো আশা করি এসব আলোচনা থেকে আপনারা অনেক বিষয়ে জেনে এগুলো ব্যক্তিগত জীবনেও এগুলোতে কাজে আসতে পারে। তো সবাইকে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।